চৌধুরী আমার বড় ভাই তো আমার সব টাকা শেষ করছে, আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? নালে কি তোমার কাছে এরকম 500-1000 এরকম সামান্য টাকা আমি চাই বলো? নুসরাত কিন্তু একটা অ্যাডাল্ট বই, বড়দের পড়ার জিনিস। নুসরাতকে পড়তে হইলে ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে হয়। না তুমি আমাকে এটা বোঝাও যে এটা কোন আইনে আছে যে নেদারল্যান্ড থেকে একদল চোর আমাদের দেশে আসবে, এসে অরফানেজ থেকে ছোট ছোট ফুটফুটে বাচ্চাগুলাকে নিয়ে লাখ লাখ টাকা দিয়ে নেদারল্যান্ডে বিক্রি করে দিবে, আর আমরা কিচ্ছু বলবো না? এটা কোন আইনে আছে এরকম ব্যাপার? আরে ভাবি, আসেন আসেন প্লিজ, বসেন। চা, কফি, ব্রেকফাস্ট করছেন? আমাদের এখানে একটা খুব ভালো সরষের তেলের তেহান পাওয়া যায়, বলি? না না থ্যাঙ্কস, আমি ব্রেকফাস্ট করে আসছি। আচ্ছা, রুমটা কেমন জানি সাফোকেটিং লাগতেছে। আর বলেন না ভাবি, সকালে আসছি পর দেখে ওই এসি দিয়ে টপ 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 করে পানি করতেছে, বন্ধ করে রাখছে এখন। লাইফটাও যদি এসির মতো হতো তাহলে কত ভালো হতো, তাই না? বুঝলাম না। যে এসি দিয়ে পানি পড়ে টপ 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 করে, একঘেয়ে একটা শব্দ। আমিও না একটা পতনের শব্দ শুনতে পাইতেছি। এখন যদি এই শব্দ শুনে এসির মতো লাইফটাকেও সুইচ দিয়ে বন্ধ করে দেওয়া যেত, তারপরে আবার শব্দ চলে যাওয়ার পরে আবার সুইচ অন করে দেওয়া যেত, তাহলে কত ভালো হতো, তাই না? ভাবি, আমি জানি আপনি অনেক শিক্ষিত, বুদ্ধিমতী, তারপরও মানে যদি আপনি একটু সহজবোধ্য বাংলায় আমাকে কথাগুলো বলতেন, আমার বুঝতে সুবিধা হতো। আচ্ছা, কিউবায় একটা বিপ্লব হয়েছিল 1959 অথবা 60-র দিকে, মনে আছে? হ্যাঁ, ওই যে ফিদেল কাস্ট্রো আর চে গুয়েভারা। হ্যাঁ, তো ওখানে ফিদেল কাস্ট্রো আর চে গুয়েভারা মিলে একটা বিপ্লব ঘটাইছিল, একটা বিপ্লবের রোল মডেল তৈরি করছিল। পরবর্তীতে পেরু, বলিভিয়া এই ধরনের আরো অনেক কান্ট্রি সেই রোল মডেল ফলো করে বিপ্লব করার চেষ্টা করছিল, কিন্তু হয় নাই। কেন জানেন? কারণ ওখানে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ ছিল না। ভাবি, আবারও বলতেছি, আপনি একটু সহজবুদ্ধভাবে যদি আমাকে বলেন, আমি বিষয়টা বুঝতে পারবো। আপনি অনেক বিচক্ষণ একজন মানুষ। ধরেন আপনার সামনে কোনো বিপদ আসলো, আপনি সেটার 3-4টা সলিউশন বের করে ফেলেন এবং এর মধ্যে থেকে যেটা সবচেয়ে বেস্ট সে অনুসারে আগাইতে থাকেন। শুধু এইটাই না, এই আগানোর পরে আপনার কি বিপদ আসতে পারে আপনি সেটাও চিন্তা করে তার অল্টারনেটিভ সলিউশন বের করে রাখেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি একসাথে বিচক্ষণ এবং দূরদর্শী। শাফকাত কিন্তু এরকম না। নর্মাল অফিসে 5,000 টাকার কেরানি চাকরিও করতে পারবে না। দেখেন ভাবি, শাফকাত ভাই তো আর বাচ্চা মানুষ না, হি ইজ কোয়াইট ম্যাচুর। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করবো, আই ট্রাই। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করলেই ও বুঝবে। ঠিক আছে, আমি চেষ্টা করি, কিন্তু ইট উইল টেক সাম টাইম। ওকে।
ডাক্তার সাহেব, আমি সরি আপনাকে এভাবে ডেকে আনবার জন্য। আমি নিজে গিয়ে অবশ্য আপনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু ব্যাপারটা ভালো দেখাতো না। এনিওয়ে, চা দিতে বলি, কফি বা ঠান্ডা জাতীয় কিছু। এটা কেমন কথা? আপনি আজকে আমার অফিসে প্রথম আসলেন, কিছু একটা খান। আমাকে একটু তাড়াতাড়ি ছাড়লে ভালো, দুপুরে আমার একটা অপারেশন আছে। আরে দূর, দুপুর তো সেই দুপুরে, এখন তো অনেক দেরি আছে। বসেন না, একটু গল্প সল্প করি। নুসরাতের আল্ট্রাসোনোগ্রাফির যে রিপোর্ট, সেটাতে তো আপনি বলেছেন বোধহয় এরকম যে নুসরাত ইজ প্রেগনেন্ট। আরে ভাই, কি হলো, কথা বলছেন না কেন? ইজ শি প্রেগনেন্ট অর নট? দেখেন, ডাক্তারসের এথিক্সে আছে পেশেন্টের অনুমতি ছাড়া পেশেন্টের পার্সোনাল কথা, অত্যন্ত গোপনীয় কথা অন্য কাউকে বলা যাবে না। আপনি আমাকে এথিক্স শেখাচ্ছেন, তাই না? তাহলে আমি আপনাকে একটু ছাগলামো শেখাই। হ্যাঁ, মানে কোথায় ছিল আপনার এথিক্স? হ্যাঁ, যখন আপনি নুসরাতের এই গুরুত্বপূর্ণ তথ্যটি যে শি ইজ প্রেগনেন্ট, এই তথ্যটা আপনি রাজীব সালেহিনের অ্যাসিস্ট্যান্ট দীপাকে আপনি দিয়ে দিলেন, তখন না মানে আপনি যে একটা উৎকৃষ্ট মানের ছাগল এবং চূড়ান্ত লেভেলের ছাগলামো করছেন, এটা কি আপনি বুঝতে পেরেছেন? মেয়েটার নাম যেন কি বললেন? কোন মেয়ে? ওই যে মেয়েটাকে আমি নুসরাতের প্রেগন্যান্সির কথা বলছি, দীপা। দেখেন আদনান সাহেব, কোথায় যেন একটা ভুল হচ্ছে। আমি দীপা নামের কাউকে চিনি না। নুসরাতের কাজিন, যতদূর মনে পড়ে নামটা জাকিয়া, তাকে বলছি। প্রথমে বলতে চাইনি, অনেক পিড়াপিড়ি করার পরে বলছি। নুসরাতের তো বাবা মা নাই, আমি ওর বাবা, আমি ওর মা, ভাই বোন, কাছের মানুষ যাই বলেন না কেন, এখন ওকে সুস্থ করে তুলতে তো আসলে আমারই হেল্প করতে হবে। তো এই কারণে আসলে আমি জানতে চাইতেছি এনি ইনফরমেশন, এনিথিং যেটার কারণে ওর মন খারাপ থাকে, আপনার কোনো ধারণা থাকলে একটু বলবেন। যে মেয়েটার কথা বললেন আপনি, যাকে তথ্যটা দিয়েছেন, সে মানে দেখতে আকারে কি একটু ছোটখাটো? হ্যাঁ, অনেকটা। গায়ের রং ফর্সা, হুম। চুল ছোট করে কাটা, চেহারাটা অনেকটা ট্রাইবাল ধরনের। হ্যাঁ। দেখেন তো, এটা নাকি? হ্যাঁ, এই তো। আপনাকে আন্তর্জাতিক মানের একটা ছাগল বানানো হয়েছে। এ জাকিয়া না, এ হচ্ছে দীপা। ও কোনো কালে নুসরাতের কাজিন না, ও হচ্ছে শত্রুপক্ষ। আপনাকে মামু বানায় নুসরাতের সমস্ত গোপন ইনফো বের করে নিয়ে গেছে, এখন নুসরাতকে ব্ল্যাকমেল। আপনার সাথে পরিচয় হইতে আসলাম। আমি মেজবা সুমন। আমি সামির খান। বাহ, পরিচয় তো হয়ে গেল। আপনি এবার যান। মানে হচ্ছে পরিচয় হতে আসছিলেন না, পরিচয় তো হয়ে গেল, এবার যান। আমার সাথে মস্করা করতেছে। অবশ্য আপনারা জ্ঞানীগুণী মানুষ, মস্করা করতেই পারে। পরিচয় কি শুধু ভাইজান নামই হয়, কামে কাজে হয় না? হয়। কামের কথা বলি, আমি মেজবা সুমন বিজ্ঞাপন বানাই। একটা ফিল্মের জন্য দৌড়াদৌড়ি করতেছি, প্রডিউসার এখনো পাই নাই। প্রডিউসারটা যদি পাই, ফিল্মটা বানাই ফেলবো। এই তো আমার কামের কথা। আমারটা শুনেন। আমি সামির খান, কনটাকে মানুষ খুন করি, ডাঙ্গা ডাঙ্গা বাঁধাই, ছোটখাটো কাজও করি, হাত পা ভেঙে দেই। তবে মূল কাজ হলো মানুষ খুন করা। পরিচয় করো, ওটা ইন্টারেস্টিং মনে হইতেছে না? মনে হইতেছে না আমি কেন আসছি? কেন আসছেন?
সিম্পল। আপনার এই হার্ড ডিস্ক থেকে একটা নাম ইরেজ করে দিতে হবে, শিফট ডিলিট। জানতে ইচ্ছে করতেছে না নামটা কার? না, কারণ আমি নামটা জানি। নামটা হচ্ছে নুসরাত, আপনাকে আদনান চৌধুরী পাঠাইছে। গুড, ভেরি গুড। আপনাকে আমি যা মনে করছিলাম আপনি তার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট। এখন হয়েছে না সবকিছু পরিচয় টরিচয়? তাহলে এখন জান। আমারে হালকাভাবে নিতেছেন? আমার কাজের কিছু ডেমো আপনাকে দেই। গত বছর গাজীপুরে আদনান চৌধুরীর ফ্যাক্টরিতে একটা দাঙ্গা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? সেখানে 5 জন শ্রমিক মারা গেছিল, পেপার পত্রিকায় আসছিল, অনেক হাকডাক হয়েছিল। সেটা আসলে দাঙ্গা ছিল না, ওই 5টারে আমি টপকায় আসছি। আরো রিসেন্ট আপনার খুব ক্লোজ মিস তমা, আপনার নায়িকা, অবশ্য আপনি যাকে বিয়েও করতে চাইছিলেন, শুটিং স্পটে তারও আমি টপকাইছি। আর কাছের ঘটনা, রাজীব সালিহিন এই কিছুদিন আগে গুলি খেয়ে হাসপাতালে শুয়েছিল না, সেটাও কিন্তু আমার কাজ। এখনো কি আমারে হালকা ভাবে নিবেন? খোকন, খোকন, এই খোকন। জি বস। বস। আচ্ছা, উনি হচ্ছে সামির খান। উনি কন্ট্রাক্ট কিলার, মানুষ খুন করেন। উনি একজন ভারী মানুষ, ওনার ভারী ভারী কথা আমি যেহেতু হালকা আমি নিতে পারতেছি না। তুমি তো ভারী মানুষ, তুমি এক কাজ করো, 2 ভারী মিলা অফিসে বসো, এক ভারী আর এক ভারীরে চা নাস্তা খাওয়াও, যাও নাকি নিয়ে যাও। নিয়ে যাও। ভাই ভাই আসেন ভাই। যাই বলো। ভুল যখন করেই ফেলেছেন ডক্টর, তখন এখন ভাবতে হবে যে রেমেডিটা কি হবে। আপনার একটা ভুলের কারণে একটা মেয়ের জীবন মরণ সংশয় দেখা দিচ্ছে। ওর শত্রুপক্ষ ওকে এখন ব্ল্যাকমেইল করবে, ফয়দা লুটবে। আই এম সরি, অন্তর থেকে বলছি সরি। আমার এই ভুলের জন্য যদি আমার কিছু করার থাকে বা থাকতো আমি সেটা করতাম। আচ্ছা, করার আছে। আছে? বলেন। আপনি আল্ট্রাসোনোগ্রামের যে রিপোর্টটা, ওটা একটু ম্যানিপুলেট করবেন। মানে? আপনি একটি ফলস আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট তৈরি করবেন, সেখানে লেখা থাকবে শি ইজ নট প্রেগন্যান্ট। বাট ইট ইজ এ ক্রাইম। পেশেন্টের গুরুত্বপূর্ণ তথ্য তার অনুমতি ছাড়া অন্যকে সরবরাহ করাটাও তো আপনার কথা অনুযায়ী একটি ক্রাইম। তো ক্রাইম যখন করেই ফেলেছেন, তখন হাতটাকে আরেকটু পাকান। আপনাকে আমি কোনো অপশন দিচ্ছি না। দিস ইজ এ মাস্ট, ইউ হ্যাভ টু ডু ইট। কথাটা মনে রাখবেন। যাওয়ার সময় অ্যাকাউন্টসে একটু দেখা করে যাবেন। ওখানে বাবু নামে একটা ছেলে আছে, ওর কাছে আপনার নামে একটা খাম ইস্যু করা আছে, ওটা নিয়ে যাবেন। আরো তো এমন একটা ভাব করলেন যে আপনি পায়ে চাকা লাগিয়ে রেখেছেন।
যাই 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 করছিলেন। এখন বসে শোনেন, নামটা কিন্তু মনে রাখবেন, বাবু। ওখানে খামটা রাখা আছে, ডোন্ট মিস ইট, ওকে? ভাই আপনার চাই চিনি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই চিনি ঠিক যদি না থাকে আমারে বলেন, আমাকে অনেক অনেক চিনি আছে, আমি আপনার কাপ ভরেও চিনি দেবো। টেনশন নেন, আছে চিনি আছে। ভাই আপনি কি লাঞ্চ করে যাবেন? আমি কাচ্চির কথা কই দিই। আমারে নিয়ে আপনার টেনশন নিতে হইব না। আপনি টেনশন নেন হইল গিয়া আপনার বসরে নিয়ে। আচ্ছা আপনি এই সুমন সাহেবের অফিসে কি চাকরি করেন? আমি সুমন সাহেবের অফিসে আমি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাহলে আপনি বিষয়টা বুঝবেন। ধরেন এই পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আছে, তার মধ্যে 300 কোটি মেয়ে মানুষ। এর মধ্যে থেকে একটা মেয়ে মানুষ নুসরাত, তার নামটা আপনার বসের মাথা থেকে সরাইতেই পারলাম না। আমার কথা সে গায়ে মাখলো না। ভাই আপনি মনে কিছু নিয়েন না, আমার বসের গাড়ির রক সবগুলো তেরা। না আমি আসলে কিছু মনে করি নাই, কারণ আমার কাজের স্টাইলটা একটু ভিন্ন রকম। কি রকম? এই ধরেন আজকে আসলাম, আইসা আপনার বসে হালকা পাতলা থ্রেড দিয়ে গেলাম, আপনার বসে শোনে না। কালকে আবার আসবো, আইসা বাবারটা দিরা পট করে ভেঙে দিব। তারপরে আপনার বস শুনবে না, আমি আবার আসবো, এবার ডান হাতটা ধরে পট করে ভেঙে দিব, উনি শুনবেন না। এরপরে আবার একদিন আসবো, এসে আপনার বসের দুইটা পাই মট করে ভেঙে দিব, তারপরে উনি শুনবেন না। তারপরে একদিন আপনার বসকে চ্যাংদোলা করে নিয়ে যে বুড়িগঙ্গার মাঝে ফেলে দিব, ডুবে মরে যাবে, খেল খতম, পয়সা হজম। ভাই এই খুন খারাপের মধ্যে না গেলে হয় না ভাই? হয় হয় না কেন? হয়। আমাদের সব কাজেরই একটা ব্যাকআপ প্ল্যান থাকে, মানে প্ল্যান বি থাকে। ভাই ভাই আমরা তাহলে প্ল্যান বিতে যাই ভাই। যাই, কিন্তু কিন্তু এই প্ল্যান বিতে গেলে আপনার সমস্যা হবে সবচেয়ে বেশি। কি সমস্যা ভাই? হ্যাঁ, ধরেন এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, এই ফ্ল্যাট যদি লক করাও থাকে, দেয়ালের মধ্যে দিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেতে পারে। ধরেন এরকম ফ্ল্যাটে আপনি আর আপনার বস বসা, আর কেউ নাই, আমি যাইয়া আপনারে টপকাই দিলাম, কি হইলো? পুলিশ আসলো, আপনার বসকে ধরে নিচে গেল, কারণ কিন্তু তার কেউ নাই। কোনটা কি করেছে? আপনার বস। আপনার বসের যাবজ্জীবন কারাদণ্ড, নুসরাতকে সে বিয়েও করতে পারলো না। কি ভালো লাগলো না প্ল্যান বিটা? ভাই আমি আপনার একটা রিকোয়েস্ট করি ভাই। করেন ভাই আপনি আমার সময় দেন ভাই, আমি আমার বসে বুঝাইয়া হাতে ভাই তোরা কান্না কেটে কইরা ওনার মাথা থেকে নুসরাত সরাই ফেলবো ভাই। ঠিক আছে, দিলাম। নুসরাতের বুটটা সরাই দিতে পারলে ভালো, এ বি কোনটাই দরকার হইল না।